আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তমম। পরম দয়ালের রাঙা রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককেই স্বাগত জানাই মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যানের এই নতুন পর্বটিতে। আমাদের অনুষ্ঠান ভারতীয় সময় 7:30 এবং বাংলাদেশ সময় রাত্রি 8টায় অনুষ্ঠিত হয়ে থাকে। কিছুদিন বিরতির পর আমরা আবার পুনরায় ফিরে এসেছি আমাদের এই অনুধ্যান পর্বটি নিয়ে। আপনারা সরাসরি এর সম্প্রচারণ দেখতে পাচ্ছেন মাস্টার উইদিন বেঙ্গলি ফেসবুক চ্যানেলটি থেকে। এছাড়াও এটি পরবর্তীতে মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। তাই প্রত্যেককেই যুক্ত করে দিন এবং যুক্ত থাকুন। আশা করি পরমপিতার ইচ্ছায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। এবং অনুষ্ঠান শুরুর প্রথমেই প্রত্যেককেই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি। ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের সাথে আজকে বক্তা হিসেবে যিনি যুক্ত আছেন নৈহাটির থেকে অধৈর্য মহোদয় শ্রী অর্কপ্রভ চ্যাটার্জি। সো নৈহাটি থেকে আমাদের অর্কপ্রভ চ্যাটার্জিকে যুক্ত করে নিচ্ছি। জয় গুরু ভাই, আশা করি পরবর্তীর ইচ্ছায় তো সেই দিনটাই কথা খুব ভালোই কেটেছে, হ্যাঁ যেটা পরবর্তীর ইচ্ছায় আমরা মাঝখানে একসাথে শুনতে পাইনি ছিলাম। কিছু কথা। হ্যাঁ, পূর্ববর্তী সময়ে আমাদের যে কিছুদিন আগে একসাথে সময় কাটানোর সুযোগ হয়েছিল, সেই সময়েই আমাদের হ্যাঁ আজকের যে বিষয়বস্তু সেই সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম। তাই হ্যাঁ সে সময়টির কথাই মনে পড়ছিল, যেখানে আমরা একসাথেই পরম পিতার, পরম দয়ালের আরাধনা এবং তার চিন্তা মনন করার সুযোগ পেয়েছিলাম। তো তারপর থেকে আশা করি পরম পিতার ইচ্ছায় ভালোই আছো। একদম খুব ভালো আছি। সরাসরি শ্রদ্ধেয় দাদা মায়েরা আপনারা দেখছেন সরাসরি নৈহাটি থেকে যুক্ত হয়েছেন অধ্যক্ষ মহোদয় শ্রী অর্কপ্রভ চ্যাটার্জি দাদা। এবং আজকে আমাদের সাথে যে বিষয়টি নিয়ে ওনার এবং আমাদের এবং আপনাদেরও কথোপকথন হবে, সে কথোপকথনটি বিষয় হলো মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের বিষয় সম্পর্কিত বিষয় নিয়ে আমরা কথোপকথন করব আমাদের এই মাস্টার উইদিন শো এর মাধ্যম দিয়ে। আপনারাও আপনাদের কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে পৌঁছে দিন আপনাদের মতামত, আপনাদের এই বিষয়বস্তু সম্পর্কে আপনাদের অভিমত। অবশ্যই আমরা আপনাদের অপেক্ষায় রইলাম আমাদের কমেন্ট সেকশনের মাধ্যম দিয়ে। তা
মুক্তিযুদ্ধ বিষয় সম্পর্কে যখন প্রথমেই আসে এই টপিকটি, তো প্রথমেই যেটি আমি সার্চের মাধ্যম দিয়ে গিয়েছিলাম যে মুক্তিযুদ্ধের অর্থ যদি দেখি, মুক্তি কথাটি যদি দেখি, যুদ্ধ কথাটি দেখি, দুটো আলাদা শব্দবন্ধ যে দুটি যুক্ত হয়ে মুক্তিযুদ্ধে যে রূপ ছেড়ে নিয়েছে। মুক্তিযুদ্ধ আমরা অনেকদিন আগে অনেকভাবে দেখেছি। আক্ষরিক অর্থে মানুষজন আমরা যেটা বুঝি যে মুক্তিযুদ্ধ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মানুষজন যে কষ্ট এবং বন্ধন যে লাঞ্ছনার মধ্যে দিয়ে চলে, তার থেকে তাদের সাময়িক এবং অনেক সময় একটি দীর্ঘস্থায়ী যে সমাধান, সেই সমাধানের উদ্দেশ্যে তাদের যে যুদ্ধ, তাদের যে সংগ্রাম, আর তাদের যে ফিরে আসার জন্য যে চেষ্টা, সেটাকেই মানুষ বিভিন্ন নাম দিয়ে মুক্তিযুদ্ধের মূলত নামই পরিচিত আমরা করে এসেছি। তো সেই সূত্রে মুক্তিযুদ্ধ পরম্পিতার আঙ্গিকে আমরা ধাতু অর্থ দেখি। মুক্তি মুচ ধাতু থেকে তার সাথে তি যুক্ত হয়েছে, যেটির অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ক্ষেপণ, প্রত্যাহার, ত্যাগ এই ধরনের কথা। অর্থাৎ যা আমরা পুনরায় পরিবর্তন করে ভালোর দিকে পরিবর্তিত করতে পারি, এই ধরনের ওয়ার্ড গুলোকেই ইন্ডিকেট করে। তো সেই অর্থে মুক্তির অর্থ আমরা আরো বেশি জানবো, আরো বেশি শুনবো এবং আরো বেশি বুঝবো। এই অর্থে আমাদের সাথে আজকের যে সেশনে যুক্ত আছেন নৈহাটি থেকে আ অদূর্য মহোদয় শ্রী অর্কপ্রভ চ্যাটার্জী দাদা। তো অর্ক ভাইকে বলছিলাম যে এই বিষয়টি সম্পর্কে আ যে আজকের বিষয়বস্তু সেই বিষয়বস্তু সম্পর্কে বলার এবং এই বিষয় সম্পর্কে বলবার জন্য অনুরোধ রাখছি। আপনারাও যুক্ত আছেন। আপনাদের যে অভিমত আমাদের কমেন্ট সেকশনের মাধ্যম দিয়ে জানাবেন। পরমপিতার রাতুল চরণে আমার প্রণাম জানাই এবং সবাইকে আমার আনন্দিত জয়গুরু জানাই এবং অনুধ্যানের টিমকে এবং কৌশিকদাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে তারা আমাকে কিছু কথা বলার ঠাকুরের মেসেজ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো, ঠাকুরের আলোকে সেটাকে বিচার করে কিছু কথা বলার চেষ্টা করবো, আলোচনা করার চেষ্টা করবো। যদি কোনো জায়গায় দেখেন আপনারা যে ঠাকুরের কথার সঙ্গে ঠাকুরের আদর্শের সঙ্গে মিলছে না, অবশ্যই সেই জায়গাটাকে পুরোপুরি ডিসকাস করবেন এবং সরাসরি জানাতে পারেন। আপনারা যদি জানান তাহলে আমার এবং প্রত্যেকের উপকার করবেন। আর যেটুকু জায়গা আমার আলোচনা শুনে যদি ঠাকুরের কোনো কথাও মনে পড়ে, যদি ঠাকুরকে একটু মনে পড়ে আপনাদের, ঠাকুরের আদর্শকে যদি মনে পড়ে আপনাদের, যদি মনে কিছু খোঁচা দেয়, সেইটুকু জায়গায় অবশ্যই গ্রহণ করবেন, গ্রহণ করার চেষ্টা করবেন। আর বাকি জায়গাটুকু যদি আমার নিজস্ব আহ প্রবৃত্তি থেকে যদি কোনো কথা বলি, সেটাকে অবশ্যই ডিসকাস করা যাবে। কৌশিকদা যেরকম ভাবে আজকে আলোচনাটা শুরু করলো মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধ বলতেই মাথায় আসে একটা আন্দোলন। এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গে থাকি, একটা আন্দোলনের পুরো আন্দোলন মুখর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি একটা জিনিস দেখি, আহ আমাদের আদর্শ অনুযায়ী এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অনুযায়ী, আমাদের দেশের সংবিধান অনুযায়ী, আমি কদিন আগে দেখলাম আমাদের দেশের একজন মুখ্যমন্ত্রী, তিনি কোনো কারণে কয়েকদিন জেলে ছিলেন এবং জেল থেকে তাকে জামিন দেওয়া হলো। তাকে এই বলে জামিন দেওয়া হলো যে আহ জেলে থাকাটা এই দেশের সংবিধান নয়, তার জামিনে থাকাটাই এই দেশের নিয়ম। এরকম ভাবেই দেখুন, অবশ্যই সেটা নিয়ম। আমাদের সেখানে কেউ যদি জেলে যায়, তাকে সেখানে নিয়ে হয় সংশোধনের জন্য, তাকে সংশোধিত করে আবার তাকে পুনরায় স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত নিয়ে আসা, তার স্বাভাবিক কাজে ফেরত নিয়ে আসা। যারা আজকে আন্দোলন করছেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন আগে, ওষুধটা যে বিষয়ে মুক্তিযুদ্ধের কথা বলছিল, আমরা তো আজকে ওভারঅল একটা মুক্তি কিভাবে হয়, সেখানে কেন যুদ্ধ রিলেটেড সেই বিষয় নিয়ে কথা বলবো। আন্দোলন যারা আজকে করছেন তাদেরও রাষ্ট্রে থাকার কথা নয়, তাদেরও সমাজের প্রতি কর্তব্য আছে, কিন্তু আজকে এমন আপাতকালীন একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আন্দোলনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। অনেক ধরনের আন্দোলন দেখি। আজকেই সকালে একটা খবর দেখলাম, সেই খবরটা হচ্ছে একটা দেশ, ইসরায়েল, সে হিজবুল্লাহ বলে একটা জঙ্গি সংগঠন আছে, তার দুজন কমান্ডারকে এলিমিনেট করে দিয়েছে, মানে মেরে দিয়েছে। আহ তো মেরে দিয়েছেন, এটা শুনে মনে হতে পারে বাহ, তাহলে খুব ভালো খবর, ওই জঙ্গি সংগঠনের একটা ক্ষতি করা হলো। আদৌ কি হলো? ওই জঙ্গি সংগঠন থেকে সরাসরি আহ প্রেসকে বলেছে তারা যে আমাদের দুজন কমান্ডারকে মেরে দিয়ে কোনো লাভ নেই, আমাদের দুজন কমান্ডারকে মেরে দিয়ে কোনো লাভ নেই, আমাদের আদর্শ আছে, তো আমরা সেটা নিয়ে চলবো। তো
দেখুন, আন্দোলন অনেক ধরনের হচ্ছে এবং আপাতকালীন পরিস্থিতিতে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলোর একটাকেও আমি কোনোভাবেই ক্রিটিসাইজ করছি না, কিন্তু সলিউশনের দিকে যাচ্ছি কি? একটা আন্দোলন যদি আরেকটা আন্দোলনের একটা আন্দোলনের রিয়াকশনে যদি আরেকটা আন্দোলন চলে আসে এবং তারপর আরেকটা আন্দোলন চলে আসে, আন্দোলনের পর আন্দোলন হতে থাকবে, মানুষ তার কর্তব্যটা কখন করবে, সমাজের প্রতি যে কর্তব্যটা সেটা কখন করবে, যদি সারাদিন সে রাস্তাতেই থেকে যায়, সারা জীবন যদি সে আন্দোলনই করে যায়? এই বিষয় নিয়ে এই সলিউশনটা খোঁজার জন্যই আজকের এই আলোচনা। দেখুন, আজকে তো মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি, মুক্তি নিয়ে আমি আহ যখন এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, মুক্তি নিয়ে একটা তুলনামূলক কয়েকটা কথা, জাস্ট একদম মানে রিসেন্ট পাস্ট থেকে কয়েকটা কথা আমার মাথায় এসছে। এই কথাগুলো আমি আগে বলি। কৌশিকদার জানে আমাদের বাড়িতে কৌশিকদা অনেকবার এসেছে। আমাদের বাড়িতে একটা টিয়া পাখি আছে, তাই না কৌশিকদা? খাঁচায় রাখা আছে। তো দেখুন, কাজটা বেআইনি কাজ পুরোপুরি, ঠিক আছে, কিন্তু টিয়া পাখিটাকে অনেক বছর আগে 10 বছরের কিন্তু বেশি, 10 বছরের কোনো গল্পই নেই, তারা অনেক বেশি সময় ধরে ওকে খাঁচায় রাখা হচ্ছে, কেউ একটা এনেছিল, আমি কোনোভাবেই সাপোর্ট করি না, আপনারাও কোনোভাবে করবেন না। একটা বাচ্চা ছেলে আমাদের বাড়িতে এসেছিল কদিন আগে। তো ওর অভিভাবকের সঙ্গে যাচ্ছিল, তখন টিয়া পাখিটাকে খাঁচার সঙ্গে উঠোনে রাখা ছিল। ও সদর দরজা ঢুকেছে, ঢুকে টিয়া পাখিটাকে দেখেছে, দেখে বলছে টিয়া পাখি। তো ওর অভিভাবক বলছে যা তুই গিয়ে ওর সাথে খেলা করবি। ওকে বলছে, এবার বাচ্চাটা বলছে টিয়া পাখিটাকে খুলে দেবো, খাঁচার গেটটা খুলে দেবো। তখন ওর অভিভাবক বলছে তোরা তো কুবুদ্ধি কেন রে, ও চলে যাবে না। দেখুন, এই বাচ্চা ছেলেটা টিয়া পাখিটাকে তার বুদ্ধি অনুযায়ী মুক্তি দিতে চাইছে, এবং তার একটা কৌতুকও আছে যে টিয়া পাখিটা কিরম ভাবে খাঁচা থেকে বেরিয়ে উড়ে ফুরুত করে উড়ে চলে যাবে, সেটা দেখার তার আগ্রহ আছে। দেখুন, একজন পূর্ণবয়স্ক মানুষ জানে একটা টিয়া পাখি অতদিন ধরে ওই খাঁচাটায় আছে, এবং সে বাইরের পরিবেশে, অন্যান্য প্রাকৃতিক পরিবেশে যে পাখিটা যেরম ভাবে বড় হয়, তারা যেরম ভাবে খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকার জন্য, সেইটার সেটাতে সে অভ্যস্ত নয়। তার ডানা ভারী হয়ে গেছে, সে উঠতে পারবে না। তাই এই মুহূর্তে যদি আমি তাকে বাইরে ছেড়ে দিই, তাহলে সে আগে থেকে তাকে আমি মুক্ত করলাম। সে যে পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিটা সেই পরিস্থিতিতে সেই খাঁচায় থাকার পরিবেশটাকে সে অ্যাডাপ্ট করে নিয়েছে, এবং সেরকম ভাবেই সে নিজেকে গড়ে তুলেছে। যদি আমি তাকে, সে এত বড় হয়ে গেছে, তার বয়স হয়েছে, আমি এখন তাকে হঠাৎ করে খাঁচার দরজা খুলে দিয়ে তাকে উড়িয়ে দিই, সে উঠতেই তো পারবে না। সে নিজের বেঁচে থাকার জন্য খাবারটাই সংগ্রহ করতে পারবে না, আদতে সে মুক্ত হলো না, তাই না? তো দেখুন, সব সময় যে একদম সোজা ব্যাপারটা যাচ্ছে, ব্যাপারটা আমরা একদম আপাত দৃষ্টিতে যা দেখছি ব্যাপারটা সেরকম নয়। কয়েকদিন আগে বীরভূম গেছিলাম, প্রচুর জানে, আমরা বীরভূম গেছিলাম। সেখানে গিয়ে এক দাদার সঙ্গে কথা হচ্ছিল। তো সেই ঘটনাটাও শেয়ার করি আপনাদের সঙ্গে। ওই দাদা ব্যবসায়ী মানুষ, ওনার কাজ করেন। ওই দাদা একদিন দোকান বন্ধ করে গাড়ি করে বাড়ি ফিরছেন, সঙ্গে অনেক সোনাদানা ছিল। আর ওই সময় একদল ডাকাত আসে। ডাকাত এসে দাদাকে বন্দুক দেখায়, বন্দুক দেখিয়ে যাবতীয় সোনা নিয়ে চলে যায়। তা আমি তখন দাদাকে জিজ্ঞাসা করছি যে আপনি কোনো রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেননি? বলে, না, আমি কোনোভাবে চেষ্টা করিনি। তো দেখুন, দাদার কিন্তু কষ্টার্জিত সম্পদ ওটা, এবং শুধু যে টাকা তা নয়, মানে ওটা তো মানে সোনা তো, যে সোনার ব্যবসা করে সে তো সোনা নিজের ঘরে রাখার জন্য বা নিজস্ব গয়না তৈরি করার জন্য করে না, তার দায়িত্ব আছে, অর্ডার নিয়েছে আরেকজনকে, সে তাকে জিনিসটা বানিয়ে, গয়নাগুলো বানিয়ে সাপ্লাই করতে হবে, তো সেই সোনা তার সঙ্গে ছিল। তো সেই মুহূর্তে তার যে কষ্টার্জিত সম্পদ, বহু কষ্ট করে অর্জন করেছে সেটা, এবং সে যোগ্য, কিন্তু সেই মুহূর্তে তার ওই সম্পদটার মূল্য থেকে তার প্রাণের মূল্য বেশি। যেহেতু তার প্রাণের মূল্য বেশি, সেই মুহূর্তে সে ওই সম্পদ তার কষ্টার্জিত হলেও তার মোহ থেকে, তার মায়া থেকে সে মুক্ত, তাই না? তাই জন্য সে এক বাক্যে দিয়ে দিয়েছে, না আমার প্রাণটা আগে। দেখুন, এইটা তো গেল একটা বিশেষ পরিস্থিতি। এইরকম পরিস্থিতিতে আমি ওই সম্পদের মোহ থেকে মুক্ত, কিন্তু এই পরিস্থিতি তো স্বাভাবিক পরিস্থিতি নয়। স্বাভাবিক পরিস্থিতি কিরকম, মানে স্বাভাবিক পরিস্থিতিতে আমরা এই অ্যাটাচমেন্ট থেকে মুক্ত হব কি করে, ডিটাচ থাকবো কি করে, এবং ডিটাচ থাকলেই বা মানে ডিটাচমেন্টটা কিরকম হবে, মুক্তিটা কিরকম হবে? আমি আমার পারিপার্শ্বিকের সঙ্গে যদি সম্পর্ক রক্ষা না করে চলি, আমি কি বেঁচে থাকতে পারবো? কখনোই পারবো না। শ্রী ঠাকুর বলছেন স্বাধীনতা মানে হচ্ছে স্ব এর অধীনে। যদি স্বটা
ওই শটা যাকে নিয়ে যাদেরকে নিয়ে যেমন ধরুন এই মুহূর্তে যদি এই শটাকে রক্ষা করতে হয়, আমাকে এই শটাকে রক্ষা করতে হয়, আমি একটা টেবিলের ওপর আমার মোবাইলটাকে রেখেছি, একটা চেয়ারে আমি বসে আছি। এই মুহূর্তে যদি আমাকে শখে রক্ষা করে চলতে হয়, ঠাকুর বলছেন পারিপার্শ্বিকের ভরণ পোষণের জন্য যে আদান প্রদানটা হবে, সেই আদান প্রদানের মাধ্যমে স্বাধীনতা আসবে। আমি যে চেয়ারটায় বসেছি, চেয়ারটা বহু পুরনো, কৌশিকদা জানে আমাদের বাড়িতে অনেক পুরোনো জিনিসপত্র আছে। এই চেয়ারটাকে যদি আমি মেনটেন করতে চাই, তাহলে আমাকে চেয়ারের নিচে প্লাস্টিকের, আমি নাম জানি না, সাদা সাদা হয় ওগুলো, বহু পুরোনো, তাই এগুলোকে মাঝে মাঝে পাল্টাতে হয়। ওটাকে পাল্টাতে হবে, নয় চেয়ারটাকে বার করছি, ঢোকাচ্ছি, ঘষাঘষি হচ্ছে, কাঠটার ক্ষতি হচ্ছে। এই টেবিলটা আছে, চেয়ারটা আছে, চেয়ারটার টেবিল চেয়ারের উপর প্লাইউড দেওয়া আছে। হ্যাঁ, প্লাইউডটা ফেটে যেতে পারে, ফেটে গেলে সেটাকে রিপ্লেস করতে হবে। যে শটা যার মধ্যে আছে, শটা যাকে, এই শটাকে যে জিনিসগুলো, যে পরিবেশটা ধরে আছে, সেই পরিবেশটার ভরণ পোষণ করতে হবে, এবং তার মাধ্যমে আমি স্বাধীন। এগুলোর সঙ্গে আমি এমনভাবেই যুক্ত যে এগুলোর ভরণ পোষণ করে আমি নিজেকে রক্ষা করছি, সেইভাবেই আমি স্বাধীন। এবার দেখুন, আমি যে কথাটা বলছিলাম যে স্বাভাবিক পরিস্থিতিতে কিরকম ভাবে আহ আসবে এই ডিট্যাচমেন্টের ব্যাপারটা। কয়েকদিন আগে আহ সৌভিকের সঙ্গে কথা হচ্ছিল। সবাই চেনেন না, আমাদের ভিউয়ার্স সবাই চেনেন সৌভিককে, সৌভিক ঘোষ। আমাকে বলছিল যে একটা সময় আমি খুব ইলেকট্রনিক গ্যাজেট চাইতাম। আমি, বিভিন্ন মানুষের বৈশিষ্ট্য অনুযায়ী তার বিভিন্ন দিকে ঝোঁক থাকে, তার বিভিন্ন আকাঙ্ক্ষা থাকে। তো সৌভিক বলছে যে একটা সময় আমি খুব ইলেকট্রনিক গ্যাজেট খুব চাইতাম, কত চাইতাম, তখন পাইনি, এখন চাই না। তো এখন ঠাকুরের কাজের জন্য ইলেকট্রনিক গ্যাজেট যেন নিজে থেকে আমার কাছে চলে আসছে। কোনো কিছুই নিজে থেকে হয় না। মানুষ যোগ্য হলে তবেই সেটা তার কাছে আসে, এবং মানুষ যদি যোগ্য না হয়, কোনো জিনিস তার কাছে আসে, তাহলে সেটা রক্ষাও করতে পারে না, তার কাছে থাকে না সেসব জিনিস। তো দেখুন, একটা খুব হাইলি সফিস্টিকেটেড ইলেকট্রনিক গ্যাজেট, খুব দামি ইলেকট্রনিক গ্যাজেট আমার কাছে আছে, কিন্তু সেটার কোনো অ্যাপ্লিকেশন নেই, মানে সেটা দিয়ে আমার কোনো কাজ নেই এই মুহূর্তে। সেটা মানে সেটা একটা মারণাস্ত্রের থেকে কম কিছু নয়। ধরুন আমার কাছে একটা স্মার্টফোন আছে, তো স্মার্টফোনটা আমার কোনো কাজ নেই। আমার, তখন আমি স্মার্টফোনটা দিয়ে কি করব? তখন আমি, স্মার্টফোনটা আমাকে যেরকম ভাবে চালাবে, আমি সেই অনুযায়ী চলতে থাকবো। তখন কিছুদিন পরে স্মার্টফোন থেকে আমাকে মুক্তির পথ খুঁজতে হবে। তখন আমি ইউটিউবে সার্চ করব যে কিভাবে বেশিক্ষণ ফোন ঘাটার অ্যাডিকশন থেকে, বেশিক্ষণ ফোন ঘাটার নেশা থেকে আমি কিভাবে নিজেকে মুক্ত করব। আমি কিভাবে বেশিক্ষণ সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা থেকে নিজেকে মুক্ত করবো। আরো অনেক কিছু হতে পারে। আহ বিভিন্ন, মানে ধরুন, বিভিন্ন জুয়ার গেম আছে, তাস খেলার মাধ্যমে টাকা লাগিয়ে তাস খেলা যায়। তাস খেলাকে আমি কোনোভাবে ছোট করছি না, তাস খেলা দিয়েও মানুষের একটা বুদ্ধির একটা পরিচয় পাওয়া যায়। বুদ্ধি কাজে লাগিয়ে বেশ ভালো তাস খেলার ব্যাপারটা, কিন্তু যখনই আমি এটাকে বাজি রেখে তাস খেলছি অনলাইনে, হ্যাঁ, সেখানে রিস্ক থেকে যাচ্ছে। এই যে স্মার্টফোন, এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের একটা কারণ হয়ে যাচ্ছে, আমাদের সমাজে ভাঙন ধরাচ্ছে। তো দেখুন, আমার প্রয়োজন নেই, প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস আমার কাছে আসছে, সেটার থেকে আমাকে তখন আলটিমেটলি আমাকে মুক্তির পথ খুঁজতে হবে। যদি আমার সেই বোধটা অন্তত থাকে, আর যদি বোধ না থাকে, তাহলে কি হবে? এটা আমি আহ অনেক জায়গাতেই দেখেছি যে আকাঙ্ক্ষা শেষ হয় না। পাপ করতে থাকে মানুষ, পাপের আকাঙ্ক্ষা শেষ হয় না, মানুষের সম্পদ শেষ হয়ে যায়, তখনও আকাঙ্ক্ষা শেষ হয় না। এবং তখন যে আকাঙ্ক্ষাটা, সম্পদ নেই, আকাঙ্ক্ষা আছে, তখন যে মানুষ পাপটা শুরু করে, সেই পাপ থেকে মানুষের ফেরা খুব মুশকিল হয়ে যায়। এই হচ্ছে মুক্তির ব্যাপার। এইবারে আমি আরেকটা উদাহরণ দিই। আহ এখন উদাহরণ দেবো একটা মুক্ত মানুষের। হ্যাঁ, দেখুন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি যখন এখন বর্তমান বাংলাদেশে ভাবনায় থাকতেন, সেখানে তিনি নানা রকমের ইন্ডাস্ট্রি গড়ে তুলেছিলেন। কিন্তু তিনি ওই ইন্ডাস্ট্রি এবং আরো তিনি ওই সম্পত্তি গড়ে তুললেন, সেগুলোকে তিনি টুল হিসাবে ব্যবহার করেছেন, মানে সেগুলোকে তিনি যন্ত্র হিসাবে ব্যবহার করেছেন। হ্যাঁ, সেইগুলো দিয়ে তিনি মানুষকে গড়ে তুলতে চেয়েছেন। সেইগুলো প্রতি তার অ্যাটাচমেন্টটা এতটাই ছিল
যে ওইগুলোকে আমি ব্যবহার করব। হ্যাঁ, ওগুলোকে ব্যবহার করে আমি সমাজকে গড়ে তুলবো, ওগুলোকে ব্যবহার করে আমি সার্ভ করবো, সার্ভিস দেবো মানুষকে, তার বেশি কিছু নয়। তো যেদিনকে তার ওখান থেকে চলে আসার প্রয়োজন হয়েছে, সেদিনকে তিনি সঙ্গে সঙ্গে ওগুলোকে ওই অবস্থায় ফেলে রেখে চলে আসতে পেরেছেন। এটা হচ্ছে ডিট্যাচমেন্ট। এই ব্যাপারটা আমি আহ আগেও পড়েছি বহুবার এবং অনেকজনের কাছ থেকে শুনেওছি, কিন্তু ওটা রিয়েলাইজ করিনি। আমি রিসেন্টলি একটা ঘটনা শোনার পর এই ব্যাপারটা আমার মাথায় আরো নতুন ভাবে ভাবনা, নতুন ভাবে ভাবনা চিন্তা এলো। কয়েকদিন আগে বাগুইহাটি গেছিলাম পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তী মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য, তাকে আমার প্রণাম জানাই। তো ওখানে ওনার সঙ্গে কথা হলো, ওর সঙ্গে কথা হলো যে আমরা ভিডিও রেকর্ডও করেছি, আপনারা সবাই দেখতে পাবেন কয়েকদিন বাদে অবশ্যই, কোনো কাজ চলছে সেগুলো নিয়ে। তো সেখানে ভিডিও রেকর্ড হয়ে যাওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে। উনি একটা কথা বললেন যে আগে খুব গাড়ি করে ঘুরতাম, ছোটবেলায় খুব গাড়ি করে ঘুরতাম, কলেজ যেতাম গাড়ি করে, একটা অ্যাম্বাসেডার ছিল, একটা জিপ ছিল। আমি ভাবছি বাহ, গাড়ি করে কলেজে যেতেন, খুব ভালো ব্যাপার। তো এর আগেও দেওঘরে গিয়ে পূজনীয় বিনায়ক চক্রবর্তী মহাশয়ের সঙ্গে কথা হয়েছে, ওনাকে আমার প্রণাম জানাই। আহ উনি বলেছেন যে উনি বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যেতেন, তখন উনি ওনার জ্যাঠামশাইয়ের কাছ থেকে গাড়ি চাইতে যেতেন। ওনার বন্ধুদের বা বাকি ভাই যারা ছিলেন তাদের সাহস হতো না জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে গাড়ি চাওয়ার, তো এই কাজটা ওনার ছিল। উনি জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে গাড়ি চাইতেন যে গাড়ি করে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যাব। উনি প্রথমে একটু বকতেন, পড়াশোনা করছিস তো, সারাদিন ঘুরে বেড়াচ্ছিস, তারপর গাড়িটা দিয়ে দিতেন। তো খুব স্বাভাবিক ব্যাপার। তো এই ঘটনাগুলো আমি শুনলাম, তারপর যেটা আমার মাথায় এলো যে ওনারা তো গাড়ি করে কলেজে যেতেন, গাড়ি করে পিকনিক করতে যেতেন বন্ধুদের সঙ্গে, আহ রেসলিং ম্যাচ দেখতে যেতেন, শুনেছি। তা তারপরে একটা সময় এলো যখন ওনাদেরকে ভুট্টা সেদ্ধকে সার্ভাইভ করতে হলো। এই যে একটা স্টার্ক ডিফারেন্স, দুটো জীবনযাত্রার মধ্যে যে স্টার্ক ডিফারেন্স, এই ব্যাপারটা ভাবলেই আমার আমার অন্তত মানে আমি বুঝতে পারি না যে তারা কি করে এটার সঙ্গে মানিয়ে নিলেন। হ্যাঁ, এইরকম একটা পরিবর্তন তারা কি করে এটার সঙ্গে মানিয়ে নিলেন। আমি দেখলাম যে তারা ইমিডিয়েট, তখন দেখলাম যে তাদের তাদের আদর্শ তো অবশ্যই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাদের ইমিডিয়েট তাকে যারা ফলো করে চলতেন, তাদের তাদের বাবা পূজনীয় ছোটদা শ্রী শ্রী ঠাকুরের মেজ ছেলে, তাকেও আমার প্রণাম জানাই। এবং অদ্ভুত ব্যক্তিত্ব তার, মানে তিনি যখন সৎসঙ্গ থেকে বেরিয়ে এলেন, তার কারণ ছিল হচ্ছে ওখানে শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে নিয়ে চলা মুশকিল হয়ে পড়েছিল। তাই জন্য তিনি বেরিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরের আদর্শটাকে আবার নতুন করে প্রচার করা শুরু করলেন, তার সেই আদর্শটাকে সেরকমভাবে নিয়ে চলা শুরু করলেন। তো এখানে দেখুন ডিট্যাচমেন্টের ব্যাপারটা দেখুন, ওই যে স্বাচ্ছন্দ্য, ওই যে নিরাপত্তা, তার নিজস্ব তার পরিবারের নিরাপত্তা, এইসব ব্যাপারগুলো তার কাছে কোনো ভ্যালুই থাকলো না যখন তিনি আর একটা হায়ার একটা টেনশনের সঙ্গে নিজেকে যুক্ত করে রেখেছেন, যে তার জীবনের লক্ষ্যই হলো শ্রী শ্রী ঠাকুরের আদর্শটাকে বাঁচিয়ে রাখা, যেভাবেই হোক না কেন। অন্য অন্য কোনো ব্যক্তিত্ব যদি থাকতো ওখানে, যদি অন্য সাধারণ কোনো মানুষ থাকতেন ওখানে, তাহলে তাদের পক্ষে ভাবুন তো একবার, শ্রী ঠাকুর বলছেন যে একটা মানুষ কেমন তা বোঝা যায় তার আদর্শকে দেখলে। হ্যাঁ, এবার সব মানুষের তো ওরকম দীক্ষা হয় না যে একটা ওরকম ভাবে তথাকথিত ভাবে আদর্শ আছে, সেক্ষেত্রেও তার আদর্শ আছে। তা সে কিরকম মানুষজনদের সঙ্গে মেশে, সে কিরকম বই পড়ে, আদৌ বই পড়ে কিনা, সে কিরকম সিনেমা দেখে, কিরকম গান শুনে, এগুলো তাই জীবনযাত্রার নিয়ামক হয়ে পড়ে। হ্যাঁ, তো সেখানে পূজনীয় ছোটদা এমন একজন ব্যক্তিত্ব, যিনি, মানে আমি তো ঠাকুরের সঙ্গে এই জায়গাটা খুব মিল পাই, তাই জন্যই এই কথাটাকে বলার চেষ্টা করছি। এবং এটা একটা এমন একটা বিষয় আমি ঠিক এক্সপ্লেন করে উঠতে পারবো না, কারণ উম, এই বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত, মানে অসাধারণ লেগেছে। এই জায়গাটা যে এটাই তো মুক্তি, এটাই তো মুক্তি। এত, মানে পরম পিতার কাছে যে সম্পদ থাকে, যখন পুরুষোত্তম স্বয়ং পৃথিবীতে লীলা করতে আসেন, সেখানে যে সম্পদ থাকে, এবং তিনি সেই পরিবারের মানুষ, কিন্তু তার মূল সম্পদ হচ্ছে সেই পরম পুরুষ, সেই পুরুষোত্তম, তাছাড়া অন্য কিছুই না।
এখানেই তিনি মুক্ত। তার যে সাবজেক্ট গুলো ছিল সেই সাবজেক্ট গুলোর প্রতি তার কোনো রকম অ্যাটাচমেন্ট ছিল না, কোনো রকম অ্যাটাচমেন্ট ছিল না। এবং এটাই হচ্ছে, আমি যেটুকু বুঝেছি, প্রকৃত ডিট্যাচমেন্ট। ডিট্যাচমেন্ট হলে এরকমই হতে হবে, এটা ছাড়া তো আর কোনো রাস্তা দেখি না আমি। মানে হয় ওই আমার যে সাবজেক্ট গুলো আছে ওই সাবজেক্ট গুলো আমাকে কন্ট্রোল করবে, আর না হলে আমি আমার সাবজেক্টকে কন্ট্রোল করবো। যদি আমার সাবজেক্টের পাশ থেকে আমাকে মুক্ত, যদি আমার সাবজেক্টের বন্ধন থেকে আমাকে মুক্ত হতে হয়, যদি আমি চাই যে আমি আমার অনুযায়ী চলবো, আমি আমার সাবজেক্টের অনুযায়ী চলবো না, যেটা আমরা সবাই চাই যে আমি আমার মতো চলছি, আমাকে কেউ কন্ট্রোল করছে না, আর যদি আমরা বুঝতে পারি না আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিগুলো কিরকম ভাবে কন্ট্রোল করে, তাদের মার্কেটিং জিনিস কিভাবে আমাদের লাইফস্টাইলের উপর এফেক্ট করে, আমরা বুঝতেই পারি না এগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড নিয়ে তারা কিরকম ভাবে খেলা করে। প্রকৃত ডিট্যাচমেন্ট আমি এটাই বুঝি যে তার জীবনে এমন একজন আদর্শ ছিল যাকে কেন্দ্র করে তার চলতে গিয়ে তার এমন শক্তি এসেছিল যে সমস্ত রকম স্বাচ্ছন্দ্য, সমস্ত রকম নিরাপত্তাকে সে তোয়াক্কা না করে সে বেরিয়ে আসতে পেরেছিল। কিন্তু ঠাকুর এই জায়গাটায় বলছেন, মানে এই ঘটনা নিয়ে অবশ্যই তিনি কথা বলেননি বা ইঙ্গিত কিছু আগে করে থাকতে পারেন, কিন্তু ঠাকুর এক জায়গায় বলছেন, বৈষ্ণব সাহিত্যে একটা কথা আছে, তপ্ত ইক্ষু চর্বণ, মানে গরম আখ চেবানোর মতন ব্যাপার এটা একটা। আখের রস তো মিষ্টি, তো চেবালে যে রসটা বেরোবে মিষ্টিই বেরোবে, কিন্তু ওই আখটা গরম হয় তাহলে সেখান থেকে গরম রস বেরোবে। কথাটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। মুখ জ্বলে যায়, না যায় ত্যাজন, বিষামৃতের বিষামৃতের একত্র মিলন, এই কথাটা আছে, বিষামৃতের একত্র মিলন। দেখুন, যিনি পুরুষোত্তম, যিনি স্বয়ং তিনি পৃথিবীতে এসেছিলেন, তার কাছে তো বিষ অমৃত দুই সমান। তার যে প্রকৃত ভক্ত যদি কেউ হতে পারে, তার জীবনও বিষামৃতের কিরকম একত্র মিলন হয়, সেটা আমরা পূজনীয় ছোটদাকে দেখে বুঝতে পারি, ডিট্যাচমেন্ট তাকে দেখে আমরা শিখতে পারি। দেখুন, আমি যে পরিবেশে থাকি সেখানকার মানুষ নিজেদেরকে অনেক ইন্টেলেকচুয়াল, মানে সেখানকার নিজে মনে করে না এনাদেরকেই তথাকথিত ভাবে ইন্টেলেকচুয়াল বলা হয়, এবং তাদের মাঝে নিজেকে খুবই, মানে নিজেকে আমার মূর্খ মনে হয়। এরকমই পরিবেশ এখানকার। তো দেখুন, এখানকার মানুষ কি চায়, হয়তো সব জায়গার মানুষেরই এই কমন একটা বৈশিষ্ট্য আছে, তারা চায় হচ্ছে মুক্তি, সংস্কার থেকে মুক্তি। হ্যাঁ, তারা চায় হচ্ছে গ্রেটার রিভলিউশন, তারা প্রকৃত মানুষ হয়ে উঠতে চায়। তারা মুখে বলে তো তাই, তাই না? তারা চায় গ্রেটার রিভলিউশন, প্রকৃত মানুষ হয়ে উঠতে চায়। এই জন্য যাবতীয় সংস্কার যত আছে সেই সংস্কার যেন আমাকে বেঁধে না রাখে, এসব জাত পাত ধর্ম এইসবের ঊর্ধ্বে উঠে গিয়ে, হ্যাঁ, মহান মানবিকতার আদর্শে নিজেকে বিকশিত করতে চায়। এটাই তাদের আদর্শ, এটাই তাদের কথা হয়, এটাই তাদের চাহিদা হয়। এখানে আমি দেখি আহ এই ধরনের মানুষদেরকে আমি স্টাডি করে দেখেছি, তারা তাদের যে, ধরুন, তাদের আদর্শের যে জায়গাটা আমি দেখেছি, ধরুন কেউ রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি দেখেছি তার গর্ব হচ্ছে যে তাকে অনেক পড়াশোনা করে, হ্যাঁ, তাকে অনেক পড়াশোনা করে দীক্ষা নিতে হয়েছে, এইটা তার গর্ব। তার গর্ব এটা নয় যে সে রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শে জীবনে চলা শুরু করেছে। তার গর্ব তো এই জায়গাটা হওয়া উচিত, তার তো আদর্শকে নিয়ে গর্ব করা উচিত। সে কোন প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে দীক্ষা নিয়েছে, সেই প্রসেসটার জন্য তার গর্ব। তো অনেক মানুষ আছেন যারা কত, মানে দীক্ষা নিতে চান, দীক্ষা যে দেবে সেরকম মানুষকে খুঁজে পাচ্ছেন না। তার জন্য কত রকম ভাবে আমি দেখেছি তাদের এরকম পার্সোনাল ব্যাপার, ওগুলো আমি তাদেরকে জিজ্ঞাসা না করে শেয়ার করতে পারছি না। তাদের কত রকম, মানে সে কান্নাকাটি কত কি করেছেন, কত আকাঙ্ক্ষা দীক্ষা নেওয়ার জন্য, কিন্তু সেইটা প্রতি কিন্তু তাদের ওই গর্বটা নেই। তারা যারা প্রকৃতভাবে দীক্ষা নিতে চেয়েছে তাদের গর্ব হচ্ছে তারা দীক্ষাটা পেয়েছে এবং তারা আদর্শটাকে জানতে পেরেছে, সেই অনুযায়ী চলছে, যে আমি ঠাকুরের দীক্ষিত, এইটা আমার গর্ব। তো দেখুন, এই যে আমরা মুক্ত হতে চাই আমাদের সংস্কার থেকে, সব জাত পাত ধর্ম এসবের ঊর্ধ্বে আমরা উঠতে চাই, এটা আমি মনে করি মুক্তি আসবে বর্ণাশ্রমের হাত ধরেই। হ্যাঁ, দেখুন, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের বাঙালির খাদ্যাভ্যাসে চাল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাল দেখুন কত ধরনের হয়, মিনিকেট, বাঁশকাঠি, বাসমতি, আতপ চালের ভ্যারাইটি আছে, গোবিন্দভোগ আছে, এত ধরনের চাল হয়। বিভিন্ন চালের বিভিন্ন আইটেম হয়। ধরুন পায়েস রান্না করা হবে, পায়েসটা আতপ চালের হবে বা গোবিন্দভোগের হবে। এবার দেখুন বাসমতি চাল,
সেটা তো খুব দামি চাল। যদি বাসমতি দিয়ে পায়েস রান্না করা হয়, পায়েসটা কি হবে? পায়েসটা হবে না। তো তার মানে কি বাসমতি ছোট হয়ে গেল? ব্যাপারটা তো এরকম নয়। প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা জায়গা আছে। যদি চালের এতগুলো প্রকারভেদ থাকতে পারে, তাহলে মানুষের কেন প্রকারভেদ থাকবে না? মানুষের প্রকারভেদ আছে, তাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টির জন্য নয়। এটা প্রকৃতি, প্রকৃতি মানুষকে এরম ভাবেই বানিয়েছে। একদল মানুষের মাথার চুলের রং কালো, আর একদল মানুষের মাথার চুলের রং সোনালী। এটা তো, এটাকে তো অস্বীকার করা যায় না। প্রকৃতিই তাদের এরকম ভাবে বানিয়েছে। যাদের মাথার চুলের রং কালো, তাদের মধ্যে কারোর মাথার চুল অল্প, কারোর মাথার চুল খুব ঘন, কারোর মাথার চুল একটু লালচে কালো, কালোরও বিভিন্ন প্রকারভেদ আছে। কিন্তু যে কালো মাথার চুল যাদের, তাদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে, এবং সেই কমন বৈশিষ্ট্যগুলো নিয়ে যারা দ্রষ্টা পুরুষ, তারা সেই কমিউনিটির জন্য কিছু ল সেট করে গেছেন, কিছু আইন কানুন সেট করে গেছেন। আবার অন্যান্য যে কমিউনিটি গুলো আছে সেরকম মানে কিছু ওভারঅল সাধারণ বৈশিষ্ট্য নিয়ে সেই কমিউনিটি গুলো তৈরি করা হয়েছে, এবং তাদের জন্য কিছু ল সেট করা হয়েছে। এই ল গুলো দেখা যায় প্রত্যেকের সেই, যে প্রত্যেকটা যে কমিউনিটি গুলো তৈরি হয়েছে, সেই প্রত্যেকটা কমিউনিটির মধ্যে যে মানুষগুলো আছে, ল গুলো দেখা যায় সেই মানুষগুলোকে অবশ্যই পরিপূরিত করে। এখানে কোনো ভুল থাকে না। এবার সেই ল গুলোকে নিয়ে কেউ যদি অন্যরকম ভাবে সেগুলোকে ইন্টারপ্রেট করে নিজের মতো করে চালাতে যায়, নিজের স্বার্থ সিদ্ধি করতে চায়, ভুলটা হয়ে যায় সেইখানে। এইখানে দরকার একজন জীবন্ত আদর্শের, যিনি আমাদের দেখিয়ে দেবেন যে আমাদের কোনটা ভুল ইন্টারপ্রিটেশন, কোনটা ঠিক ইন্টারপ্রিটেশন। এখানে অনেকে, আমি দেখি অনেকে গিটার কোর্স করছেন, এবং আহ বিভিন্ন আধ্যাত্মিকতার তাদের মধ্যে জানার একটা খিদেও আছে। গীতার গীতার কোর্স করছেন, গীতা পড়ছেন। গীতাটাকে যদি নিজের জীবনে অর্জন না করতে পারেন, তাহলে গীতার কোর্স করাটা, গীতা পড়াটা খুব একটা মানে ওটা আদতে খুব একটা কাজে দেবে না। হ্যাঁ, এবং আমার মনে হয় স্বামী বিবেকানন্দ এইরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে ওই কথাটা বলেছিলেন যে বাঙালির এরকম গীতা পাঠ না করে মন্দিরে না গিয়ে ফুটবল খেলতে যাওয়া উচিত। অন্তত সেইখানে, সেইখানে বাঙালি অন্তত একজোট হয়ে থাকাটা শিখবে। সেইখানে বাঙালি অন্তত ইউনিটি পাবে, একে অপরের সঙ্গে মিশে একে অপরকে জানতে শিখবে। দেখুন, আজকে এই গীতার জায়গাটা আনলাম এই কারণে, এক তো আমি আমার পরিবেশ থেকে এই ফিডব্যাকটা পেয়েছি তাই জন্য আনলাম। আর গীতার ব্যাপারটা আরো একটা কারণে আনলাম, যে মুক্তির সঙ্গে যখনই মুক্তি আসে একটা কথা, মুক্তি নিয়ে আজকে আলোচনা। একটা কথা আমার মাথায় খুব আসে, আমরা যেটা কৌশিকদাও তুমি পড়ে থাকবে, একটা যে বাংলা গীতা আমরা পড়েছি কুমারনাথের, ওইখানে একটা বাণী আছে শ্রীকৃষ্ণের বাণী, সেটা হচ্ছে আহ ঈশ্বরের প্রীতি ও আরাধনার তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম করো ধনঞ্জয়। এখানে আমরা মুক্তি নিয়ে কথা বলছি, মুক্তি তো চাই বন্ধন থেকেই, বন্ধন আছে বলেই তো তার থেকে মুক্তি নিয়ে আলোচনা করছি। এই ঈশ্বরের প্রীতি ও আরাধনার তরে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে, তাই ঈশ্বরের প্রীতি ও আরাধনা, তো এটা তো আমাদেরকে দেখতে হবে যদি আমরা মুক্তি পেতে চাই। এবার ঈশ্বরের আরাধনাটা কি ওরকম ধূপ ধুনো দিয়ে আরাধনা, দিনে মানে সন্ধ্যাবেলা আরাধনা করছি, ওরকম সকালবেলা আরাধনা করছি, বাতাসা প্রসাদ বাতাসা ভোগ দিচ্ছি, ওটাই কি আরাধনা? ওটা না। ঈশ্বর, ঈশ্বর কথাটার মানে দেখতে হবে। ঈশ্বর কথাটা, আমাদের এই চ্যানেলটার নাম মাস্টার উইদিন। মাস্টার উইদিন মানে হচ্ছে মাস্টারি। মাস্টারি কথাটার মানে হচ্ছে তার, আমার সেই জিনিসটার ওপর কোনো এক আমার মানে মাস্টারি কথাটা মানে হচ্ছে হচ্ছে মাস্টার কথা মানে প্রভু। হ্যাঁ, মাস্টারি মানে হচ্ছে প্রভুত্ব। এই প্রভুত্ব যখন ভেতর থেকে জাগরিত হচ্ছে, তখন আমরা বাইরের জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি। আমাদের ভেতরে যে প্রভু বসে আছেন, ভেতরের প্রভুটাকে, ভেতরের ঈশ্বরটাকে, আমাদের যে বেঁচে থাকার আর্জ, এই আর্জটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রকাশ পায়। ঈশ্বর আমাদের মধ্যে সেরকম ভাবেই আছে। আমরা যে বলি প্রত্যেক মানুষের মধ্যে তিনি বিরাজমান, আমরা তারই অংশ, এবং তার রূপটা আমরা যখন যদি মানুষের মধ্যে খুঁজতে চাই, তখন আমরা দেখতে পাই তার বেঁচে থাকার আর্ট, সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাই। এবার দেখুন, গীতার একদম শেষে, গীতার একদম শেষে অর্জুন যখন বলছেন যে নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুত, এখানে তিনি শ্রীকৃষ্ণকে অচ্যুত বলে সম্বোধন করেছেন। তিনি যাকে তিনি কনস্ট্যান্ট,
যিনি তার জায়গা থেকে কোনদিন চ্যুত হন না, যেরকম পরিস্থিতি আসুক না কেন, যে ধরনের পরিস্থিতি আসুক না কেন, তিনি তার জায়গায় তিনি যেরকম ছিলেন সেরকমই থেকে যান। এ হচ্ছে অচ্যুত। ঠিক আছে, তাই তিনি আমাদের আদর্শ। নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদন মায়াচ্যুত। মানে স্মৃতির লব্ধা, এখানে লব্ধ কথাটাকে আমি গিয়ে দেখেছি, ইংরেজিতে মানে দাঁড়ালে রিগেইন কথাটা আসছে। রিগেইন মানে পুনরায় গেইন করা, পুনরায় লাভ করা। মানে স্মৃতিটা তো আমাদের মধ্যে ছিলই, স্মৃতিটা আমাদের মধ্যে ছিলই, সেটাকে জাগিয়ে তোলার জন্য তাকে বারবার আসতে হচ্ছে, সেটাকে আমাদেরকে মনে করানোর জন্য তাকে বারবার আসতে হচ্ছে, পুরুষোত্তমকে বারবার আসতে হচ্ছে। স্মৃতিটা আমার মধ্যে পুনরায় জেগে উঠলো, তাই জন্য আমার মোহ নষ্ট হলো। এই মোহটার কথাই আমি একটু আগে আলোচনা করছিলাম আমার সাবজেক্টের ওপর, ওই গাড়ির প্রসঙ্গ এবং পূজনীয় ছোটদার প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। স্মৃতি জেগে ওঠার ফলেই মোহ নষ্ট হতে পারে। নষ্ট মোহ স্মৃতি লাব্ধা তৎপ্রসাদ মায়াচ্যুত। এবার অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে অচ্যুত বলে সম্বোধন করেছেন। শ্রী ঠাকুর বলছেন, যদি আমাদেরকে এই প্রবৃত্তি, হ্যাঁ, স্বার্থপরায়ণতা, নিজস্ব স্বার্থপরায়ণতা, এইসবের ঊর্ধ্বে উঠতে হয়, ঊর্ধ্বে উঠি তবেই আমাদের মুক্তি। এবং এর ঊর্ধ্বে ওঠার জন্য এর ঊর্ধ্বে আছেন এমন কোনো ব্যক্তির শরণাপন্ন হতে হবে, তবেই আমরা মুক্তি লাভ করব। এইখানে অচ্যুত কথাটা গীতাতেও ব্যবহার করা হলো। আবার দেখুন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার তার বাণীতে বলছেন যে, যে অলরেডি অচ্যুত আছেন, যিনি অলরেডি অচ্যুত, তার শরণাপন্ন হতে হবে। তিনি এইসব কমপ্লেক্স প্রবৃত্তি যা আছে এইসব কিছুর ঊর্ধ্বে। এবার এই প্রবৃত্তিটাকে বোঝাবার জন্যই আমি একটু আগে যে, মানে প্রবৃত্তিটাকে যদি বলা হয় আমাদের প্রবৃত্তি কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এবারে এগুলোকে ঠিক মানে আমার কাছে অন্তত ভাষা ভাষা লাগে, যদি না কোনো পরিস্থিতির মাধ্যমে, কোনো জিনিসের মাধ্যমে সেইগুলো আমার সামনে না আসে। সেই পরিস্থিতিগুলো আমি দেখেছি, যেগুলো উদাহরণগুলো আমি দিলাম, সেই ওই যে নিরাপত্তা, সম্পদ, প্রাচুর্য, এইগুলোর মাধ্যমে প্রবৃত্তিগুলো আমাদের সামনে আসে, আমাদের মধ্যেই আসে। রূপটা আমাদের মধ্যেই আছে, প্রবৃত্তিগুলো রূপটা প্রকাশ পায় সেই জিনিসগুলোর মধ্যে দিয়ে, সেই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে। অর্জুন তারপরে বলছেন, প্রথম লাইনে আছে, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদান মায়াচ্যুত স্থিত হস্মি গত সন্দেহ পরিস্থিয় বচনাং তব। আমি মনে করি গীতার সারাংশ এটাই, পরিস্থিয় বচনাং তব, যা বলবে তাই করবে, তোমার অর্ডারটাকে আমি ফলো করবো। এবং অর্জুন যখন এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন প্রথমবার আহ, গেল ওখানে, তো অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে রথটাকে দুই পক্ষের মাঝখানে নিয়ে যেতে, তিনি একবার দেখতে চান। তো যখন অর্জুনের রথটাকে দুই পক্ষের মাঝখানে নিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুনের হাত থেকে গান্ডীব খসে পড়েছিল। সে বলেছিল, আমি এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবো না, আমি এদেরকে মারার কথা ভাবতেও পারবো না, আমি এখনই এই যুদ্ধ ত্যাগ করছি, আমাকে এখান থেকে নিয়ে চলো। তখন শুরু হয় শ্রীকৃষ্ণের যাজন। দেখুন, শ্রীকৃষ্ণের সঙ্গ কিন্তু অর্জুন তখন থেকে শুরু করেনি, অনেকদিন আগে থেকেই, অনেক ছোট থেকে তারা একে অপরকে চিনত। এবং যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, তার অর্জুনকে তখন ঠিক মানে তার বয়স অনুযায়ী তাকে ঠিক যুবক বলা যায় না। তারপরেও তারপরেও ওই অবস্থায় গিয়ে, ওখানে আমার আরেকটা ঘটনার কথা মনে পড়ে। জিসাস ক্রাইস্টের একজন অ্যাপোস্টল জিসাস ক্রাইস্টকে একবার জিজ্ঞাসা করছেন, জিসাস, আপনি যখন চলে যাবেন, তো আপনি যে এই সারা জীবন ধরে পরমপিতা করে গেলেন, আপনি পরমপিতার ঠিকানাটা আমাকে বলে দিয়ে যান, যাতে আপনি চলে যাওয়ার পরও আমি পরমপিতার সঙ্গে যোগাযোগটা রাখতে পারি, যাতে আমি তখন এই মিশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তখন জিসাস ক্রাইস্ট তার সেই অ্যাপোস্টলকে বলেছিলেন, তুমি, নামটা আমি ভুলে যাচ্ছি সেই অ্যাপোস্টলের, তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে, আমার সঙ্গ করার পর আজকে জিজ্ঞাসা করছো পরমপিতা কে, পরমপিতার ঠিকানা জানতে চাইছো। উনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে আজকে পরমপিতা কে। এবং ওইখানেও কুরুক্ষেত্রের যুদ্ধের আগেও শ্রীকৃষ্ণকে আবার তার বিশ্বরূপ দেখাতে হলো অর্জুনকে, যার যাকে তিনি এতদিন ধরে সঙ্গ দিয়ে এসছেন, সারা জীবন ধরে সঙ্গ দিয়ে এসছেন। তারপরেও তাকে ওই মুহূর্তে ওই অত মানে অর্জুন কিন্তু
অর্জুন এমন একটা ব্যক্তিত্ব, তাকে বনে থাকতে হয়েছে, সে রাজ পরিবারে থেকেছে, একজন মানে পোড় খাওয়া মানুষ, সে কোনো অ্যামাচিওর নয়, কোনোভাবেই অ্যামাচিওর নয়। সে সংসার জীবনে, সে সংসার জীবন পালন করেছে, গার্হস্থ্য জীবন পালন করেছে, সমস্ত রকম অনেক রকম ব্যাপার সে নিয়ে ঘাটাঘাটি করেছে। তারপরে এবং সেই সঙ্গে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গ করেছে। কিন্তু আমাদের স্বভাব হয়তো এটাই যে আমরা বারবার করে ভুলে যাই, আমাদের আমাদের ইগনোরেন্স, আমরা বারবার করে ভুলে যাই। এবং এখান থেকেই মুক্তি সম্ভব যদি আমাদের স্মৃতিটা জেগে থাকে। এবং এই স্মৃতিটাই বাংলায় স্মৃতি, এই স্মৃতিটার কথাই আমাদের হস্তায়নীর মন্ত্রে আছে। এই স্মৃতিটার কথাই ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন অনেক সহজভাবে, মানে অনেক সহজভাবে বলতে বর্তমান পরিস্থিতিতে যেরকম ভাবে দরকার সেরকম ভাবে দিয়ে গেছেন। এবং আমাদের যে রোজকার প্র্যাকটিসের মধ্যে সেটা সেটা থাকে, সেটা দিয়ে গেছেন। সেই বিষয়ে যাচ্ছি না, সেই বিষয়ে কথা বলতে পারছি না এই মুহূর্তে। তো দেখুন, সেই যখন অর্জুন যুদ্ধ করতে বিমুখ, যখন অর্জুন যুদ্ধ করতে এসেছিল রাজ্য অধিকারের জন্য, যখন অর্জুন যুদ্ধ করতে এসেছিল প্রতিশোধ নেওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত সে দুর্বল ছিল, ততক্ষণ পর্যন্ত সে মুক্ত ছিল না। যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ তার জ্ঞানচক্ষুর উন্মেষ করালেন, গুরু যাকে বলা হয়, তিনি গুরু রূপে তার সামনে এলেন। গুরু মানে যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, তিনি যখন এই কাজটা করলেন, তখন তার জ্ঞানচক্ষুর উন্মেষ হয়। এবং তখন অর্জুন বুঝতে পারে যে জীবনের যদি অ্যাটাচমেন্ট কারোর সঙ্গে থাকতে হয়, সেটা হচ্ছে আদর্শের সঙ্গে, সেটা হচ্ছে আমার আইডিয়ালের সঙ্গে। অ্যাটাচমেন্ট আর কোনো কিছুর সঙ্গেই নয়। এবং সেই অ্যাটাচমেন্ট অনুযায়ী ওখানে কর্তব্য যুদ্ধ করা, কারণ এটা শ্রীকৃষ্ণের অর্ডার যুদ্ধ করা। শ্রীকৃষ্ণের অর্ডার বললে হয়তো এটা মনে হবে একটা মনোবলি চলছে, একটা ডিক্টেটরশিপ চলছে। আদতে শ্রীকৃষ্ণের অর্ডারই ছিল যুদ্ধ করা। যদি ব্যাপারটাকে অন্যভাবে দেখতে চান, তাহলে হচ্ছে একজন ক্ষত্রিয়ের কর্তব্য হয়ে পড়েছিল ওই মুহূর্তে, আর্যবতের প্রতি কর্তব্য ছিল ওই যুদ্ধটা করা। যে সমস্ত অনাচার চলছিল, যে বর্ণাশ্রমের বিরুদ্ধে কাজ হচ্ছিল এবং আরো নানা ধরনের কাজ হচ্ছিল, তো সেই সময় যুদ্ধটা ছিল আপাতকালীন পরিস্থিতির একমাত্র, ওখান থেকে মুক্তির একমাত্র পথ। তার আগে ভগবান শ্রীকৃষ্ণ অনেক চেষ্টা করেছেন যুদ্ধটা যাতে না হয়, অনেকের সঙ্গে দেখা করেছেন, ডিপ্লোম্যাসি দিয়ে অনেক রকম চেষ্টা করেছেন, কিন্তু দেখা গেছে ওখান থেকে আর কোনো পথ ছিল না, একমাত্র ওটাই পথ ছিল। তখন আর যখন যখন আপাতকালীন পরিস্থিতি, তখন নিয়ম কানুন পাল্টে যায়। যদি বলেন এরকম ভাবে মানবেন, এরকম ভাবে মানুন। আর যদি আরো সহজ ভাবে মানতে চান, তো এটাই মেনে নিন। তখন যুধিষ্ঠিরের অর্ডার ছিল, তখন পুরুষোত্তমের অর্ডার ছিল যুদ্ধ করা। এবং তাই পাণ্ডবরা যুদ্ধ করেছিল। এবং পাণ্ডবরা জিতেছিল তার একমাত্র কারণ, তারা ওই মোহ থেকে বেরিয়ে যুদ্ধটা করতে পেরেছিল। তারা পুরুষোত্তমের পক্ষে ছিল, পুরুষোত্তমের বিপক্ষে অনেক রথী মহারথী। তারা কোনো কোনো ক্ষেত্রে বিচার করলে দেখা যাবে পাণ্ডবদের থেকে যুদ্ধ যুদ্ধের ক্ষেত্রে অনেক বেশি বিশারদ এবং অনেক বেশি শক্তিশালী, কিন্তু তারা কেউ পার পায়নি। কারণ তারা কেউ চতুর চূড়ামণির সঙ্গে ছিল না। চতুরতার ওপরে, রণকৌশলের ওপরে রণে আর কিছু নেই। যুদ্ধের যে কৌশল, তার উপরে যুদ্ধে আর কিছু নেই। আমার অনেক বুদ্ধি আছে, বুদ্ধিটাকে আমি কিরম ভাবে ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করছে আমি বুদ্ধিটা দিয়ে কি করতে পারছি। আমি একটা ফোন ইউজ করছি, এর থেকে একটা ভালো ফোন আছে। এবার আমার এই ফোনটায় র্যাম অনেক বেশি, আমার এই ফোনটা ধরুন র্যাম হচ্ছে কিছু একটা, ধরুন 16 GB এই ফোনটা র্যাম। ধরুন আরেকটা ফোন আছে, সেই ফোনটা র্যাম হচ্ছে ধরুন 6 GB। দেখা যাবে সেই ফোনটা অনেক দামি ফোন, সেই ফোনটা র্যামটাকে এমন ভাবে ইউজ করছে যে ওই ফোনটা অনেক ফাস্ট কাজ করছে, ওই ফোনটা একসঙ্গে অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করতে পারছে। হ্যাঁ, তো আমার ফোনটা র্যাম বেশি হওয়া সত্ত্বেও অতগুলো অ্যাপ নিয়ে কাজ করতে পারছে না। তো আমার বুদ্ধি কিরকম, তার থেকেও আমার আইকিউ কতটা আছে, তার থেকেও বেশি নির্ভর করে আমার আইকিউটাকে আমি কিরকম ভাবে ইউজ করছি। এই কারণে বলা হয় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি আমি প্র্যাকটিস করি, তাহলে আমি কারোর থেকে দুর্বল অপোনেন্ট, হ্যাঁ আমার অপোনেন্ট আমার থেকে অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমি যদি তার থেকে প্র্যাকটিস বেশি করি, তাহলে সেক্ষেত্রে আমি আমার অপোনেন্টকেও হারাতে পারি। কারণ আমি এই কৌশলটাকে আয়ত্ত করে নিয়েছি। এবং এই কৌশলটাকে আয়ত্ত করার জন্য যার সঙ্গে আমার অ্যাটাচমেন্ট দরকার, সেটা হচ্ছে কোচ, তাই না, যে আমাকে শেখাবে কৌশলটা। আর সেই কোচের সঙ্গে যখন আমার অ্যাটাচমেন্ট, তখন দেখবেন লাইফ একটা ডিসিপ্লিনে চলে। আর এই ডিসিপ্লিনটাই আমাদের মুক্তি,
অনেকক্ষণ ধরে বক করে যাচ্ছি। জানি না ঠিক বললাম কিনা কৌশিকদা, এবার তোমার উপর ছাড়লাম ব্যাপারটা। অবশ্যই খুব কমপ্লিট সুন্দরভাবে করা আছে। আমরা বিষয়বস্তু সম্পর্কে শুনছিলাম এবং বিষয়বস্তুর বিষয় নিয়ে বিভিন্ন প্রাসঙ্গিকতা যেটা তোমার কাছ থেকে প্রায় পেয়ে থাকি। যে বাস্তবিক অভিজ্ঞতা এবং তার মধ্যে দিয়ে নিজস্ব চিন্তাভাবনা ছাত্রদের সাথে মিলিয়ে নেওয়া যে কিভাবে বিষয়গুলোর সাথে আমরা শিখতে পারি এবং জানতে পারি, ব্যক্তিগত জীবনে নিয়ে চলতে পারি। তো সেই ভাব দিয়েই আমরা এগিয়ে চলেছিলাম। তোমার মাধ্যম দিয়ে আমরা তোমার কাছ থেকে পরমপুরুষের সেই কথাগুলি শুনতে পাচ্ছিলাম। তো সেই বিষয়টা নিয়েই আমাদের একেবারে এই অংশে আপনাদের যে মতামত আমরা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। সেই উদ্দেশ্যে প্রত্যেককে আমাদের মাস্টার উইথ ইন বেঙ্গলি পক্ষ থেকে আন্তরিক জয়গুরু জানাচ্ছি। আপনাদের যে মতামত, আপনাদের যে বিষয়, সে বিষয় সম্পর্কে আমাদের কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই জানাবেন। তো এর মধ্যে দিয়ে যে বিষয়টি একেবারে ১ম এই মনে আসে আলোচনা প্রসঙ্গের ৮ম খণ্ডে শ্রী ঠাকুর বলছেন, বন্ধন হচ্ছে প্রবৃত্তির পরায়ণতা, অর্থাৎ যে আমরা কাজ করি, যে কাজগুলো আমাদেরকে বারবার একই বিষয়ের মধ্যে দিয়ে ফেলে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যায়। অর্থাৎ আমাদের যে দৈনন্দিন জীবনের যে অ্যা ভোগ অর্থাৎ দুর্ভোগ যেটা কষ্ট, সেই কষ্ট এবং অবশ্যম্ভাবী যে সমস্ত কষ্ট আসছে, তার মধ্যে দিয়ে যখনই নিয়ে যায় এবং তার জন্য যে করণীয় সেগুলো যখন বারবার করতে থাকি, তখন সেটাকেই প্রবৃত্তি পরায়ণতার মধ্যেই ধরা হয়। তো এর মধ্যে থেকে বেরিয়ে আসা, একটি মানুষ জানেই যে তার, যে কথা তুমি বলছিলে, সেই জায়গায় হঠাৎ মনে পড়ল এই মুহূর্তে যে একটি মানুষ জানে যে কোনো কাজের মধ্যে দিয়ে করলে তার বাজে কাজ করলে হয়তো নেশা করে ব্যক্তিগতভাবে, সেটা করলেই কষ্ট পায় ব্যক্তিগতভাবে। কিছুক্ষণ আনন্দ থাকে, তারপরে আবার তার জন্য ভোগান্তি থাকে। বাড়িতে অশান্তি, নিজস্ব জীবনে অশান্তি এবং শারীরিক শরীর খারাপও হয়। তো কিন্তু ব্যক্তিগতভাবে মানুষ সেই চক্রের মধ্যে দিয়েই চলে। তো সেটাও একটা প্রবৃত্তি পরায়ণতার উদাহরণ। তো এখান থেকে বেরিয়ে আসার পথই যদি দেখা যায়, তাও এটা থেকে আরেকটা সহজ উপাদান শ্রী ঠাকুর দিয়েছেন। যেটা আমরা তার বিভিন্ন ভক্তদের আলোচনায় পেয়ে থাকি। যে তখন তারা শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন রেখেছিলেন যে, মুক্তি মানে কি? তিনি তখন সহজভাবে বলছেন যে, ইষ্টপরায়ণতার সাথে অচ্যুত অভেদ ইষ্টপরায়ণতার সাথে চলন যেটা, সেটাই প্রবৃত্তিভেদী চলন। এইখানে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস যে ভেদ, যে কথাটা তুমি বলছিলে বারবার। যে ভেদ করার অর্থই হচ্ছে যে কাউকে পেরিয়ে পার হয়ে ফিরে আসা এবং সেই পেরোনোটা এমন হওয়া উচিত যেটা সুস্থ এবং স্বাভাবিক এবং উৎসের বা আনন্দের দিকে যায়, ভালোর দিকে চলে। তাহলে প্রবৃত্তিকে ভেদ করা যদি দেখি পরম পুরুষদের এই কথাতে, তাহলে আমাদের যে আচরণ যেগুলো আমাদের বারবার অভ্যাসের মাধ্যম দিয়ে আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায় বা আমাদের কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যায়, সেগুলো থেকে মুক্তি হওয়ার জন্য যে একটা আচরণ বা অভ্যাস সহজভাবে, সেই আচরণ বা অভ্যাসটাই হচ্ছে আমাদেরকে বৃত্তিভেদ করতে সাহায্য করে। এবার এর মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেটা তোমার লাস্ট পোরশন এ আসছিল। যেটা আমাদের অ্যা যারা শুনছেন তারা অবশ্যই পরবর্তী যারা শুনবেন তারা বুঝতে পেরেছেন। আমার কাছে এই জিনিসটাতেই মনে হলো যে প্রবৃত্তি ভেদ করার জন্য যে আদর্শ ভিত্তিক কথাগুলো বললেন। প্রবৃত্তি ভেদ করার যে অভ্যাস, যে আচরণ, চিরাচরিত যে প্রথা, সেগুলো কিন্তু যেটা বলেছিলে তুমি, অ্যাকচুয়ালি প্রত্যেক পুরুষোত্তমই একেকটা সময়ে মানুষের উপযোগী করে দিয়েই যান। এটা অর্থে এই বোঝা যায় যে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয়, কেন তিনি সেই বিষয়গুলি অনুধাবন উপলব্ধি করেছেন সেই সত্তার মধ্যে দিয়ে। এক্ষেত্রে আবার ভগবত সত্তাও এসে যায়। যে পুরুষোত্তম কেন এইভাবে দিয়ে যান? তার হতে কতদূর পর্যন্ত আছে এটাও মানুষের কাছে প্রশ্ন হতে পারে। তাহলে সেই মানুষটি, যে মানুষগুলি এই সমস্ত বৃত্তি ভেদ করে একটা বিষয় বৈশিষ্ট্যের আচরণশীল হয়েছেন এবং সমস্ত জ্ঞানের মধ্যে দিয়ে অর্জন করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাকেই আমরা সত্তা, ভগবত সত্তা বলতে পারি এবং যার মধ্যে এটা বিদ্যমান ছিল তাকেই ভগবান বলি। তাই তাদের মধ্যে দিয়ে এই ভগবত সত্তা যখন আসে তখন তিনি সদাই অবশ্যই আসেন এবং তিনি জাগ্রত থাকেন। তাই তার আচরণ, তার বৈশিষ্ট্য, তার মানুষের মধ্যে দিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা নানা প্রসঙ্গে পড়ছে যে মানুষ তার প্রকৃতি, তার সারাউন্ডিং পরিবেশে যারা থাকে, তুমি ঠাকুরের কথা বলছিলে, পূজনীয় শ্রদ্ধার কথা বলছিলে। তো প্রকৃতি মানুষের পাশে যারা থাকে সেই মানুষটি তারা যখন মানে তার পরিবেশটা পূরণ হয়, তাদের বিভিন্ন খারাপ, ভালো যেগুলো আরো ভালোতে পরিণত হয়। তাদের যেসব প্রয়োজনগুলো সেগুলোর চাহিদা মেটে, তখন তারাই তাকে ঘিরে মানুষ হতে থাকে। মানে ভালো হতে থাকে অ্যাকচুয়ালি। তো সেই বিষয়টাই তাকে ভগবান পরিণত করে। তো এইভাবেই
তিনি কিন্তু তার মধ্যে দিয়ে সদা ক্ষমতা সর্বদাই জাগ্রত। কারণ তাই তিনি সেই বৈশিষ্ট্যগুলোকে পূরণ করতে পারেন তাদের যে প্রয়োজনগুলোকে। তো সেই সূত্রেই তাকে আমরা ভগবান বলি। তাই তিনি যে অভ্যাসগুলো দেন তার মধ্যে দিয়ে আমরা আরো ভালো হয়ে ওঠার চেষ্টা করি। তো এই ভালো হয়ে উঠতে পারাটা যখন আরোতর হয়ে ওঠে, তখনই সেটা হয় প্রবৃত্তির ভেদ বা আমাদের অভ্যাস যে চিরাচরিত কষ্টকর অভ্যাস যেটার মধ্যে দিয়ে আমরা ভবিষ্যতে যে কষ্টের মধ্যে দিয়ে চলতে পারি, সেগুলো থেকে পেরিয়ে ফিরে আসা। এটাও এক ধরনের মুক্তি এবং এই মুক্তিই মানুষের কাম্য হওয়া উচিত। যারা আমরা পরিবেশ পরিবর্তনে মানুষের সাময়িক খুশি হই যে হ্যাঁ, আমরা সাময়িকভাবে একটা আবার পরিবর্তনের মধ্যে দিয়ে আশাবাদী থাকি। অ্যাকচুয়াল পরিবর্তন তখনই হয় যখন আমরা স্বপরিপার্শ্বিক একটা অভ্যাস আচরণের মধ্যে দিয়ে ভালোতেও উত্তীর্ণ হতে পারি। সেই জন্যে লাগে একটি ব্যক্তিকেন্দ্রিক মানুষ যিনি আদর্শ হিসেবে পরিচিত। তাই পুরুষোত্তমদের আবির্ভাব এবং তাদেরকে কেন্দ্র করে কিছুতেই যুদ্ধের বা মুক্তির একটা পথ বা প্রেক্ষাপট আসে। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এর সাথে, সাথে যখন আমরা আরো পড়ছি, দেখা যাচ্ছে শ্রী ঠাকুর চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণদেব সব্বাই বুদ্ধদেব নির্বাণের কথা বলেছেন। চৈতন্যদেব এখানে বলছেন মুক্তি বাঞ্ছার কথা। তাহলে কি এগুলো অ্যাকচুয়াল অর্থই এটাই যে শ্রী, শ্রী ঠাকুর বলছেন যে সার্ভ দ্য পিপল অ্যান্ড এনজয় দেম। মানুষের সেবা করো এবং তাদের উপভোগ করো। এবং আরো বলছেন, আমি এটা বুঝি যে গুরু যিনি আছেন, প্রার্থনা করি এই ঠাকুর যেন সদা জাগ্রত থাকেন এবং যিনি বেঁচে থাকেন চিরদিন এবং তাকে সেবা করেই আমি যেন সার্থক হয়ে বেঁচে থাকতে পারি। এটাই হচ্ছে মুক্তির উদ্দেশ্যের। যদি এটা খুব সুন্দরভাবে দেখি ভক্ত মানুষ যারা থাকেন, তাদের মধ্যে সর্ব পরিস্থিতিতেই, সর্বসময়ে যা তাদের যা তাদের ক্ষেত্রে চিরাচরিত, যা তাদের ক্ষেত্রে অর্জিত, তো সেই সমস্ত বিষয়ের উপরে তো সেই সমস্ত বিষয়ের উপরেই যখন অভ্যাস থাকে, সেই অভ্যাসগুলো যখন মানুষ পরিবর্তন করতে থাকে বিভিন্ন অভ্যাসের মধ্যে দিয়ে, তখনই হয়ে ওঠে তার সেই ভাবোত্তোলন ভাব বা তার ওই প্রকৃতির ঊর্ধ্বে যাওয়া। এবং এগুলোই মানুষকে আস্তে, আস্তে সামগ্রিকভাবে ভালো করে। দেখো তুমি যে অ্যাপোস্টলের কথা বলছিলে, আমরা যখন দেখেছিলাম বিভিন্ন আ গ্রন্থের মধ্যে দিয়ে এবং বিভিন্ন শহীদ মাধ্যম দিয়ে যে প্রভু যিশুর মাধ্যমে যারা পাশাপাশি পরিবেশে যারা থাকেন, তারাও কিন্তু তাদের ভাব দিয়ে বৈশিষ্ট্য দিয়ে আস্তে, আস্তে, আস্তে ঠাকুরের কথাগুলিকে মেনে চলে উঠে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। তাই সেই অ্যাপোস্টলদের আমরা আজও পুজো করি। ঠাকুর রামকৃষ্ণদেবের ক্ষেত্রেও সেই ঠাকুর রামকৃষ্ণদেবের যে আশেপাশে যারা ছিলেন, সে ১১ জন ভক্তকে আজও মানুষ পুজো করে। এই অর্থেই যে তাদের আচরণগুলি অনেকটি শ্রী, শ্রী ঠাকুরের রামচন্দ্রের রামকৃষ্ণের কথা মতো তাদের তাদের পরিপূর্ণ হয়েছিল বৈশিষ্ট্যগুলি। তাই মুক্তি এই অর্থে এই যে ভাব যে বৈশিষ্ট্য আমরা ধারণ করি, যা আমাদেরকে ব্যক্তিগতভাবে ভেতরের মধ্যে অন্তর্নিহিত আছে। বাহ্যিক আচরণ দিয়ে আমাদের যে পরিবর্তন, সে পরিবর্তন দিয়ে যা আমরা কষ্টের মধ্যে দিয়ে চলতে থাকি বা যা আমাদেরকে বারবার ভোগায়, সেই সমস্ত বিষয়গুলো থেকে পরিত্রাণ পেয়ে ভালোর দিকে অবস্থান করাটাই মুক্তির উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যদি আমাদের যে শ্রোতারা আছেন তারা তাদের মতো করে যে বিভিন্ন বিষয়, সে বিষয়ে আমাদের কাছে রাখতে পারেন এবং পরবর্তীতে যারা থাকবেন অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো এই জায়গায় আরো একটা বিষয় যে মুক্তির কথা যখন আসছে, যুদ্ধের কথা যখন আসছে, তুমি যখন পারিপার্শ্বিক পরিবেশের কথাও বললে। আরো একটা ইন্টারেস্টিং বিষয় যে এই বিষয়টি কিন্তু আ মানুষজন লক্ষ্য করে অন্যরকম ভাবে। তুমি দেখো পরিবেশে বর্তমান সময়ে যে মুক্তি হচ্ছে, মুক্তির জন্য যে যুদ্ধ চলছে। আমরা আমাদের রাজ্যেও একটা দেখছি যে অস্বাভাবিক অশ্রদ্ধার চাষ চলছে। মানুষকে তাদের নিপীড়ন চলছে, তাদেরকে অত্যাচার করার যে একটা আ ছন্দ বা অভ্যাস সেইরকম একটা কালচার তৈরি হয়েছে। তাই তার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে। তো এই যে একটা ব্যাপার যদি খুব ভালোভাবে ভেতরে দেখা যায় যে এর মাধ্যমে তার প্রবৃত্তির চাহিদা পূরণ করার উদ্দেশ্যে সে কষ্টকর ব্যাপারটা সে অভ্যাস করে গেছে। যে তাদেরকে শাসানো, তাদেরকে কষ্ট দেওয়া, তাদের বিরুদ্ধে কিছু আচরণ অভ্যাস করা। যাতে তারা তার আ বিরুদ্ধে তারা তার কাছে আ ভালো তাদের মাধ্যম দিয়ে সেটাই প্রমাণ করতে চাইছে যে তারা যেন তার কাছে সে নতি স্বীকার করে। অর্থাৎ তাকে যেন শ্রদ্ধার সাথে মেনে চলে বা তাকে যেন তার কথার উপরে গ্রাহ্যতা মান্যতা দেয়। তাহলে এখানে বিষয় যে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে মানুষ তার নিজেকে টিকিয়ে রাখতে বা নিজের বৈশিষ্ট্য নিজেকে প্রমাণ করতে, নিজেকে অবস্থানকে জাহির করতে মানুষ এগুলো প্রায়ই করে থাকে।
কিন্তু বর্তমান সময়ে নারী এরকম পরিস্থিতি এরকম রুলার আমরা দেখছি, এরকম একটু ইন্টারাপ্ট করলাম, এরকম রুলার আমরা দেখছি। আবার শ্রী ঠাকুর যে সমস্ত রুলারদের কথা বারবার বলে গেছেন, শিবাজির কথা তিনি অনেক জায়গায় বলেছেন, এবং আমি দেখলাম তিনি আহ সম্রাট অশোকের কথা বলেছেন, বিম্বিসারের কথা, মানে অন্যান্যকে উনি রেকগনাইজ করে গেছেন। এবং শিবাজির ক্ষেত্রে উনি বারবার যে কথাটা বলেছেন, ওই সাবজেক্টের ওপর যে ডিটাচমেন্ট, সেটা ওনার মধ্যে সাংঘাতিক ভাবে ছিল। সেটা ছিল তার কারণ ওনার গুরু রামদাস, তার প্রতি ওনার অ্যাটাচমেন্ট, এবং রামদাসকে উনি যেরকম ভয় করতেন সেরকম শ্রদ্ধাও করতেন। সাম্রাজ্যের অধিকারী হয়ে তিনি রামদাসকে তার সমস্ত সাম্রাজ্য দিয়ে দিয়েছিলেন। এবং রামদাসের কথা অনুযায়ী তিনি তার তার ভক্ত হিসাবে, মানে সাম্রাজ্য রামদাসের, আমি রামদাসের ভক্ত হিসাবে সাম্রাজ্য শাসন করছি, এরকম ভাবে তিনি সাম্রাজ্যকে শাসন করতেন। এবং যে কোনো সময় তিনি রামদাসের কথা অনুযায়ী তার সাম্রাজ্য ছেড়ে চলে যেতেও রাজি ছিলেন। এবং তার সাবজেক্টরা, সেই রাজার সাবজেক্টরা, রাজার প্রজারা, আরো যারা আছেন তারা ব্যাপারটা জানতেন, এবং সেই জন্য তারা শিবাজিকেও ওরকম ভয় এবং সৌম্য করে চলতেন, যে আমাদের রাজা যে কোনো সময় আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে যদি তার গুরু একবার মাত্র হুকুম করেন। এই জায়গাটা হচ্ছে যে এবারে এবার চলে যেতে পারেন, তাহলে আমরা কাজ করব আমার আমার রাজা, আমরা কাজ করব আমাদের রাজাকে খুশি করে চলবো, সেই আমাদের রাজাকে তুষ্ট করে চলবো, এরকম ভাবে একটা আনুগত্য আসে। শিবাজি যে অনুশাসনের মধ্যে ছিলেন, তাই জন্য শিবাজি ওরকম শাসন করতে পেরেছেন, তার প্রজারা ওরকম তার প্রতি ওরকম আনুগত্য ছিল। এবার যদি সেটাকে জোর করে করা হয়, যদি আমি আমি জোর করে কারোর ভয় আদায় করতে পারি, তবে শ্রদ্ধা আমি আদায় করতে পারবো না। সে কোনোদিনই, মানে আমার প্রতি সে বিরক্ত হতে পারে, ভীত হতে পারে, ভীতত্রস্ত হয়ে সে আমার কথা অনুযায়ী কাজ করতে পারে, কিন্তু যখনই সুযোগ পাবে সে আবার খোঁজ করে উঠবে। বলো কৌশিকদা। কিন্তু ইন্টারেস্টিং বিষয় ছিল যে গুরু রামদাসের যখন কথা হলো, কিন্তু রাজা শিবাজি যখন ছিলেন তখন কিন্তু তিনি রামদাসের মতো আদর্শবান ব্যক্তিত্বেই তার অভ্যাস এবং নতি স্বীকার করেছিলেন। যার মধ্যে দিয়ে তিনি আরো বেশি ভালোর দিকে যেতে পেরেছেন। তাই সেই বিষয়গুলি যদি দেখি, তাই আদর্শ সবসময় একটি শ্রেষ্ঠ এবং ব্যক্তিত্ববান মানুষের ক্ষেত্রেই তাকেই পূরণ করার চেষ্টা করা উচিত। তাই এর মধ্যে দিয়েই আরো ভালো এবং ভালোতর হয়ে ওঠা যায়। তাই যদি কনক্লুসিভ এভিডেন্স এর দিকে আসি, তাহলে মুক্তিযুদ্ধ অর্থ যদি আমরা মানে ভেতরকার মর্মার্থ দেখি, যে আমাদের প্রত্যেক দিনের যে প্রবৃত্তিমুখী আচরণ, তাকে আমরা যদি আমাদের প্রবৃত্তিকে ভেদ করার জন্য কোনো একজন ইষ্টপ্রাণ আদর্শের মাধ্যম দিয়ে নিজের অভ্যাস এবং এই অভ্যাসে চিরবন্ধনযুক্ত হয়ে যদি আমরা করি, তখনই আমাদের বাস্তবিক জীবনে মুক্তি এবং কৌশিকদা, আর আমাদের কোনো যে কথা শোনা যাচ্ছে না, খুব কেটে কেটে যাচ্ছে। আছে, আমরা একেবারেই শেষ মুহূর্তে পৌঁছেছি। আশা করি এখন আমি অডিয়েবল। অবশ্যই যারা যুক্ত আছেন তারা আমাদের কমেন্ট সেকশনের মাধ্যম দিয়ে জানাবেন। আশা করি আমরা অডিবল। তো আমরা এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে পৌঁছেছি। উম য তো আমাদের এই অনুষ্ঠানটি সাধারণত ১ ঘন্টার হয়ে থাকে। অর্কপ্রভুকে আমি বলতে চাই যে আজকের বিষয় সম্পর্কে যদি আরো কিছু যুক্ত করার থাকে, একেবারে কনক্লুসিভ এভিডেন্স এ আসতে চাই। আরো কিছু যদি যুক্ত করার থাকে বলতে পারো। এবং কিছু একেবারে বলার সংক্ষেপে। নেই, আমি এরকম কিছু বলার নেই। আমি যেটুকু বুঝেছি, মুক্তিযুদ্ধ, মুক্তির জন্য যুদ্ধ ততটা কম করতে হবে। যুদ্ধ তো আমার মনে হয় না কেউ সাহস করে করে যুদ্ধ। যুদ্ধ ততটা কম করতে হবে যতটা আদর্শের প্রতি সারেন্ডার থাকবে। ততটা থাকবে না, ততটুকুর জন্য যুদ্ধ করতে হবে যাতে সেই সারেন্ডারটুকু আসে। আদতে সেই সারেন্ডারটুকু আসলেই আমরা মুক্ত হয়ে যাব। যেটুকু সারেন্ডার আছে ততটুকু মুক্ত, যেটুকু সারেন্ডার নেই সেই সারেন্ডারটুকু আনার জন্যই তখন সেটাকে যুদ্ধ বলে মনে হয়, তাই না বাহ! কৌশিকদা? খুব যে খুব সুন্দর চেঞ্জটুকু একটা। হয়ে আছে, সেই যে চেঞ্জটুকু আদর্শের প্রতি শ্রদ্ধার জন্য, ভালোবাসার জন্য হয়ে আছে, সেটা তো হয়ে আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, ইজিলি হচ্ছে। সেই চেঞ্জটুকুর ফলও পেয়ে যাচ্ছি। যে চেঞ্জটুকু করতে পারিনি, সেই চেঞ্জটুকু করতে গিয়েই মনে হচ্ছে সেটা যুদ্ধ, তাই না? কারণ একদম অনেক দিনের অভ্যাস, সংস্কার, এগুলোর আগেনস্টে গিয়ে কাজটা করতে হবে। আমার আমরা তাই মনে হয়। খুব সুন্দর একটি কনক্লুসিভ জায়গায় পৌঁছেছি। তাই এইভাবেই আমরা সেই যুদ্ধের মধ্যে দিয়েই নিজেকে আরো থেকে আরোতর করে চলবো। এই কামনা, এই প্রার্থনা প্রত্যেকের কাছে এবং নিজের কাছে জানিয়ে পরম দয়ালের রাতুল চরণের প্রতি প্রত্যেকের সুস্থ স্বাস্থ্যময় জীবন কামনা করি এবং আরো ভাবে আমরা তার হয়ে উঠতে পারি, এই প্রার্থনা জানিয়ে প্রত্যেককে আমার আন্তরিক জয়গুরু জানাচ্ছি। আর
যারা বয়োজ্যেষ্ঠরা আছেন প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আবারও দেখা হবে অনুধ্যানের আরো একটি পর্বে। ভারতীয় সময় ৭টা ৩০ বন্দে পুরুষোত্তমম।